তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো তারা একটু সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো। ওকে, আর যারা আমাদের রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। যারা আমাদের রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা গত ক্লাসে ভৌত আলোক বিজ্ঞান শুরু করছিলাম। তো ভৌত আলোক বিজ্ঞানের আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস। গত ক্লাসে আমরা জাস্ট বেসিক ডিসকাশন করছি যে ভৌত আলোক বিজ্ঞানের যে বিভিন্ন ইতিহাস বলতে পারো, পূর্ববর্তী বিভিন্ন ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপর হচ্ছে আমরা এর আগে কী কী পড়ছিলাম না পড়ছিলাম সেই কথাগুলো বলছিলাম। আর ভৌত আলোক বিজ্ঞানে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আলোর 3টা ধর্ম নিয়ে, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। কিন্তু ব্যতিচার, অপবর্তন, সমবর্তন কী জিনিস আমরা জানি না। আসলে আমাদের জানার জন্যই হচ্ছে এই অধ্যায়টা। সব আমরা ধাপে ধাপে জানবো, তবে জানার আগে আমাকে কিছু স্পেশাল জিনিস আগে থেকে জেনে রাখতে হয়। তো বিশেষ করে প্রথমত আমাকে দেখতে হয় হচ্ছে আলো আসলে কেমন। তো আমরা সেক্ষেত্রে লাস্ট পর্যন্ত একটা শর্তে জায়গায় পৌঁছাইছি। আলো হচ্ছে আলোর দ্বৈত ধর্ম আছে, অর্থাৎ আলো আমাদের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম দেখাইতে পারে। অর্থাৎ আলোর কণা ধর্ম আছে, আলোর আমাদের কি আবার তরঙ্গ ধর্ম আছে। তো এখানে আমরা দেখলাম হচ্ছে এটা হচ্ছে আলোর যে বিভিন্ন ধরনের ধর্ম, যে আলো কখনো কণার ন্যায় কখনো তরঙ্গের ন্যায় আচরণ করতে পারে। তো আমরা অ্যাকচুয়ালি এই অধ্যায়ে দেখব হচ্ছে আমাদের আলোর ক্ষেত্রে আমরা অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিকস যেটাকে আমরা বলি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেই তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে আমরা গত ক্লাসে হালকা অ্যানালাইসিস করছি, কিন্তু মেইন তাড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে বেসিক ডিসকাশন করব আজকের ক্লাসে। তো আমরা আসো সেই তাড়িৎচুম্বকীয় বলি বা তড়িৎচুম্বকীয় বলি যে তরঙ্গ, সেই তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। যদি সব কিছু ক্লিয়ার হয় আমরা এখনই শুরু করে দিই। সব কিছু ক্লিয়ার কি না কনফার্ম করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরু করব। ওকে, তো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আজকে আমাদের মেইন আলোচনার বিষয়বস্তু হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং বিভিন্ন ধরনের বর্ণালী। তো আসো প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে ভাইয়া তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এর ধর্ম, কখন আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারবো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, এখানে বলে রাখা ভালো, আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে 2টা লাইন তোমাকে শুরু থেকে মাথায় রাখতে হবে আজকের পড়ার জন্য। সেটা হচ্ছে কি, আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তাড়িৎচুম্বক তরঙ্গ বলা যায়। তো যে তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো অনেক সময় তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে মহাশূন্য আমাদের সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে কেন আসতে পারে, তার কারণ মাঝখানে তো আমাদের কিছু কিছু জায়গায় কোনো মাধ্যম নাই, তাও কেন আসে? এই আসার কারণ হচ্ছে এটা যে আমাদের আলো হচ্ছে এক ধরনের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর তাড়িৎচুম্বক তরঙ্গের স্পেশাল কোয়ালিটি হচ্ছে এই তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যার কারণে আলোর ক্ষেত্রেও কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সে মাধ্যম ছাড়াও চলাচল করতে পারে।
এবার আসি, তাহলে আমাদের এটা দেখলাম। তো এখন একটু খেয়াল করে দেখি, এই যে আমরা বলতেছি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে আসলে আমরা কি বুঝি সেটা একটু খেয়াল করি। তো আমাদের কোনো একটা তরঙ্গ, সে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হওয়ার জন্য আমাকে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তার মধ্যে একটা কথা হচ্ছে ভাইয়া, আমাদের এই যে তড়িৎ এবং চুম্বক, এই দুইটার কম্বিনেশনটাই কিন্তু আমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আমার তড়িৎ ক্ষেত্রটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ইলেকট্রিক ফিল্ড, আর আমাদের চুম্বক ক্ষেত্রটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এবং লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ই এর মানটা বি এর মানের তুলনায় বড় হয় এবং এটা সি গুণ বড় হয়। তো তবে আজকে আমরা আঁকার সময় আমাদের ঝামেলা এড়ানোর জন্য আমরা দুটোকে সমান আঁকবো, বাট তুমি তো মানের দিক থেকে জানো কোনটা বড় কোনটা ছোট। তো আসো আমরা বলে দিই, এই যে আমরা বলতেছি আলোচ্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই তড়িৎচুম্বকীয় হওয়ার আমাদের কিছু শর্ত আছে। তো শর্তগুলো কি কি আমরা দেখি। তাহলে আসো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী। তাহলে আমরা আসি, শর্তাবলীগুলো কি কি। শর্তাবলীগুলো যদি সে মেনটেন না করে তাহলে আমি তাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারবো না। এক নম্বর শর্ত হচ্ছে, এখানে যে আমরা বলতেছি ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এক নম্বর শর্ত হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হইতে হবে। এর মানে ই ও বি, আমি সংক্ষেপে লিখতেছি, ই ও বি পরস্পর, ই ও বি পরস্পর লম্ব হতে হবে, ই ও বি পরস্পর লম্ব হতে হবে। তাহলে মনে করো আমি সিম্পলি বললাম, ভাইয়া এইদিকে হচ্ছে আমাদের ই, এইদিকে হচ্ছে আমাদের ই ভেক্টর, মানে হচ্ছে আমরা শুধুমাত্র দিকটা প্রকাশ করতেছি, এদিকে হচ্ছে তার কম্পনের দিক আর কি। এখানে দিক বলতে আমরা কম্পনের দিক, কম্পনের দিক মানে বুঝছো তো, যে আমরা যে বলি মনে করে একটা তরঙ্গ, এই যে সে এই বরাবর কম্পিত হচ্ছে, এই যে কম্পনের দিকটা আমরা এখানে অ্যানালাইজ করতেছি, কম্পনের দিকটা যে সে এই বরাবর, তাহলে এই বরাবর এটা হচ্ছে তার দিক। তাহলে এটা এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কম্পনের দিক, এটা হচ্ছে কি কম্পনের দিক, এটা হচ্ছে কম্পনের দিক। তাহলে আমরা এখান থেকে বললাম আমাদের চুম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের কম্পনের দিক হচ্ছে এই বরাবর, আর তড়িৎ ক্ষেত্রের কম্পনের দিক হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের কম্পনের দিক হচ্ছে এই বরাবর। এবার আমরা ধরে নিলাম এই দুইটা হচ্ছে পরস্পর লম্ব, মানে জাস্ট লাইক এ প্লেন, জাস্ট লাইক এ প্লেন। তুমি চিন্তা করতে পারো এটা তল আর কি, একটা তল, এটা তলের মধ্যে এই দুইটা আছে, এটা পরস্পর কেমন লম্ব, এরা পরস্পর কেমন লম্ব। তো এখন আমাকে বলা হলো এক নম্বর শর্ত ই ও বি পরস্পর লম্ব হইতে হবে। এর মানে তড়িৎ ক্ষেত্র, এখানে খেয়াল করো ই এর দিক বলতে আমরা কি বুঝতেছি, আমাদের ই এর একটা এই যে ই এর জন্য কিন্তু আমরা কি একটা কি আঁকতে পারি, তরঙ্গ আঁকতে পারি। এই যে এক্ষেত্রে আবার তুমি এটা মনে করিও না ভাই তরঙ্গটা এদিকে যাচ্ছে এর মানে এটা হচ্ছে ইয়ের দিক, না, ইয়ের দিক হচ্ছে এ ওয়াই অক্ষ বরাবর আমরা ই রাখছিলাম, মনে আছে? হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ই, কারণ এটা উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, কম্পন 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 কম্পন, এই যে কম্পন, তলে লম্ব বরাবর কম্পন, তলে লম্ব বরাবর কম্পন, এই যে কম্পনের দিক, এই দিকটা এই ই বলতে আমরা বুঝতেছি কি ই এর কম্পনের দিক। কিসের দিক? কম্পনের দিক। আবার ভুল বুঝিয়ে বসে থাকিও না, অনেকে আবার মনে করে ভাই মনে হয় এই দিকটা, না 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 না, ইটা কম্পিত হচ্ছে, ইটা আমার এভাবে এভাবে কম্পিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইয়ের দিক। এটা আমার এভাবে এভাবে কম্পিত হচ্ছে, এটা হচ্ছে ইয়ের দিক। সে এভাবে এভাবে কম্পিত হচ্ছে, এটা হচ্ছে তার দিক। এক কথায় সে যে তলে কম্পিত হয় ওই তলে একটা অক্ষ চিন্তা করলে সেই অক্ষটা হচ্ছে আমাদের ইয়ের ডিরেকশন। আশা করি বুঝাইতে পারছি। এবার হচ্ছে বি, সিমিলারলি যে ভাইয়া আমরা যদি একটা আঁকি বি এর জন্য, আমরা যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা দেখতে এরকম হয়, এই বরাবর আমরা বিকে রাখি। এই সিমিলারলি বি এর যে কম্পনের দিক, এই দিকটা হচ্ছে বি এর দিক, কিসের দিক? কম্পনের দিক, কম্পনের দিক, ভুল বুঝিও না। ই ও বি এর দিক বলতে আমরা কি বুঝতেছি? কম্পনের দিক। এর মানে ই যে বরাবর কম্পিত হচ্ছে, বি যে বরাবর কম্পিত হচ্ছে, এই দুইটা পরস্পর কি হইতে হবে? লম্ব হইতে হবে। এর মানে আমরা একটা কথা বলতে পারি এখান থেকে ই ও বি পরস্পর লম্বভাবে কম্পিত হইতে হবে। তাহলে এই কথাটার সারমর্ম কি? এই কথাটার সারমর্ম হচ্ছে ই এবং বি পরস্পর লম্বভাবে কম্পিত হইতে হবে। কি হইতে হবে? লম্বভাবে কম্পিত হইতে হবে, লম্বভাবে কম্পিত হইতে হবে, লম্বভাবে কম্পিত হইতে হবে। এই কথাটা বুঝছি কিনা বলো? আমি যে বলতেছি ই এবং বি, এই কথাটা বুঝছি কিনা বলো? এই কথাটা বুঝছি কিনা বলো? এই কথা বুঝছি কিনা বলো? ইভান সাইদ,
ভাই কালকের ক্লাস না করা থাকলে আজকের ক্লাস করা যাবে? জি না, আগে কালকের ক্লাসটা করে আসেন। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। রেসপন্স করবা, কুইকলি রেসপন্স করবা যে ইওবি পরস্পর লম্ব বলতে আমরা বুঝতেই তার কম্পনের দিকটা লম্ব, কম্পনের দিকটা। ইটা আমার এই বরাবর কম্পিত হচ্ছে, বিটা আমার এই বরাবর কম্পিত হচ্ছে, এই কম্পনের দিকটা হচ্ছে ই এবং বি। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম সিম্পল। গত ক্লাসে আমরা দেখাইছিলাম এরকম ই এবং বি এর গ্রাফ। ওকে, এবার আসো তাহলে আমরা ই এবং বি যদি এরকম হয় তাহলে আমাদের আরেকটা শর্ত হচ্ছে, আমাদের ই এবং বি পরস্পর লম্বকভাবে কম্পিত হচ্ছে। তাহলে আমাদের ই ও বি পরস্পর এভাবে লিখি, লম্বভাবে কম্পিত হতে হবে। 2 নাম্বার শর্ত, এই যে তারা লম্বভাবে কম্পিত হবে তারা অ্যাট এ টাইম একই স্থানে হইতে হবে, একই স্থানে একই সময়ে, একই সময়ে। যদি একই স্থানে একই সময়ে অ্যাট এ টাইম চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র কাজ করে তাদের সম্মিলনে, কারণ একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, দুইটা যদি অ্যাট এ টাইম এক জায়গায় কাজ করে বাই তাদের সম্মিলনে, দুইটা যদি একই সময়ে একই স্থানে একই সময়ে কাজ করে তাহলে তাদের সম্মিলনের কারণে আসলে আমার তাড়িৎচুম্বক তরঙ্গ উৎপন্ন হবে। তাহলে একই স্থানে একই সময়ে উৎপন্ন হইতে হবে। এবার আসি, তাহলে এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিক কোন দিকে আমাদের? তাহলে আমরা 3 নাম্বার লিখব, এর দিক ই ক্রস বি এর দিকে। মানে ই ক্রস বি মানে কি? ক্রস গুণনের দিক আমরা কিভাবে বের করি? ডান হাতি স্ক্রু নিয়মে। একটি স্ক্রুকে, ডান হাতি স্ক্রুকে আমরা যদি ঘুরাই, যদি আমরা ঘুরাই তাহলে সে ই থেকে বি এর দিকে ঘুরাইলে যেদিকে ঘুরে, তুমি যদি ই থেকে বি এর দিকে একটা ডান হাতি স্ক্রুকে ঘুরাও, এভাবে ঘুরাও, তাহলে তার দিকটা কোন দিকে? ভাই তার দিকটা হচ্ছে ভাইয়া এই দিকে। এই যে এটাকে বলতেছি ভাইয়া, এটা হচ্ছে আমার আলোর দিক। এই দিকে কে আছে? আলো বা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। সিম্পল কথা, এর দিক হচ্ছে কার দিকে? ই ক্রস বি এর দিকে। তাহলে আমি কি বলতে পারি ই ক্রস বি মানে কি? ই এবং বি যে তলে আছে ওই তলের লম্ব। তাহলে আমি যদি এখানে একটা আঁকি যে ভাই আমার এখানে একটা খাতা আছে, আমি বললাম এই বরাবর বি এর দিক, আর আমি বললাম হচ্ছে এই বরাবর ই এর দিক। তাহলে একটু খেয়াল করে দেখো, এই বরাবর ই এর দিক, এই বরাবর বি এর দিক, মানে ই এই বরাবর কম্পিত হচ্ছে, বি এই বরাবর কম্পিত হচ্ছে। তাহলে ই এবং বি একটা তলে অবস্থান করতেছে না ভাই? ই এবং বি তারা কিন্তু একটা তলে অবস্থান করতেছে, এই যে এই তলে অবস্থান করতেছে। তাহলে ইটা আমার এই বরাবর কম্পিত হচ্ছে, বিটা আমার এই বরাবর কম্পিত হচ্ছে। ইটা আমার এভাবে কম্পিত হচ্ছে, বিটা আমার এভাবে কম্পিত হচ্ছে। তাহলে ই ক্রস বি মান হচ্ছে ই এবং বি যে তলে আছে ওই তলের ঠিক লম্ব বরাবর। এই যে লাল কালি যেটা, এটা হচ্ছে তড়িৎচুম্বকের দিক, তড়িৎচুম্বকীয় তরঙ্গের দিক বা আলোর দিক, তড়িৎচুম্বকীয় তরঙ্গের দিক বা আলোর দিক। কথাটা বুঝছে কিনা? এবার দেখো জিনিসটা বুঝো তুমি, এটাই সেই তল। তুমি ভালো করে তাকাও, তাকায় দেখো এই ই এবং বি দুইটার উপরে কিন্তু আলোটা লম্ব। তাহলে আলোর দিক কিন্তু এদিকে, অর্থাৎ আলোটা এদিকে যাচ্ছে। আলো যদি এদিকে যায়, আলো যেদিকে যাচ্ছে ওই দিকের সাথে চুম্বক ক্ষেত্র কি লম্ব না? ওই দিকের সাথে তড়িৎ ক্ষেত্র সেটাও লম্ব না। এর মানে আলো তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের লম্ব বরাবর গমন করে। এই কথাটার মানে হচ্ছে আলো যেদিকে যাচ্ছে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র ঠিক তার লম্বভাবে কম্পিত হয়। কথা ঠিক কিনা বলো, কথা ঠিক কিনা? তাহলে আমরা এভাবে বলতে পারি, ই ও বি সব সময় আলোর দিকের সাথে লম্ব,
কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। ই এবং বি সবসময় আলোর দিকের সাথে লম্ব, কথা ক্লিয়ার কিনা বলো। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলি। এবার আসো তোমাকে 3 ডাইমেনশনাল চিত্র দিয়ে বুঝাই। তোমাকে একটা 3 ডাইমেনশনাল চিত্র দিয়ে বুঝাই। দেখো ধরে নিলাম এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে আমার এখানে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্র কম্পিত হচ্ছে। কিভাবে কম্পিত হচ্ছে দেখো, তড়িৎ ক্ষেত্রের গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। কমেন্ট করো, এটা হচ্ছে কার গ্রাফ? তড়িৎ ক্ষেত্রের গ্রাফ, ইয়ের গ্রাফ। বলো ইয়ের দিক কোন দিকে, এক্স ওয়াই নাকি জেড অক্ষের দিকে? দেখি কয়জনে পারো। এখানে তড়িৎ ক্ষেত্রের গ্রাফ হচ্ছে এটা, তাহলে এই তড়িৎ ক্ষেত্র ই এটার দিক কোন দিকে, এক্স ওয়াই নাকি জেড? এটা হলে তো আমি বুঝবো যে তোমাদের ক্লিয়ার হয়েছে। এক্স্যাক্টলি ওয়াই অক্ষের দিকে, হ্যাঁ। কারণ সে ভাই এই কনসেপ্টটা সবাই বুঝে না, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে না। কেন? এটা খুবই সহজ কনসেপ্ট, বাট সহজভাবে বোধগম্য হইতে হয়, কারণ বইতে তো আর এভাবে ব্যাখ্যা করা নাই। বইতে তোমাকে থিওরিটিক্যালি বলে দেওয়া হয়েছে এবং বইয়ের লেখকরা ধরে নিয়েছে তুমি এগুলো পারো। জিনিসটা হচ্ছে দেখো, সে এভাবে কম্পিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে তার কম্পোনেন্ট ডিরেকশন। এই যে উপরে নিচে এভাবে কম্পিত হয় সে। আমি 3 ডাইমেনশনালে আঁকবো তো ওই কারণে একটু লাইন দিয়ে দিচ্ছি, তাহলে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে আমি বুঝতেছি ভাই ইয়ের দিকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এর মানে এই বরাবর হচ্ছে আমার ইয়ের ডিরেকশন। এবার দেখো আমার এটা তড়িৎ ক্ষেত্র গেল, এবার হচ্ছে চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রের গ্রাফটা দেখো, এটা 3 ডাইমেনশনালি চিন্তা করবা। চুম্বক ক্ষেত্রের গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। বোঝা যায় কি না বলো তো? বোঝা যায় কি না যে মানে চিত্র থেকে বোঝা যাচ্ছে তো? লালটা হচ্ছে এরকম, আর এই যে লালটা হচ্ছে এভাবে কম্পিত হচ্ছে, কালোটা হচ্ছে এভাবে কম্পিত হচ্ছে, এভাবে কম্পিত হচ্ছে। বোঝা যায় কি না?
জাস্ট লাইক দ্যাট। এই যে এই লালটা দেখো, তুমি লালটা দেখো, এই লালটা হচ্ছে উপরে নিচে কম্পিত হচ্ছে, এরকম উপরে নিচে কম্পিত হচ্ছে। আর কালোটা দেখো, এই যে ওয়াই অক্ষ বরাবর এভাবে। তো আমাদের এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, এটা তো আমার জেড অক্ষ, বুঝতে পারতেছো, এটা আমার জেড অক্ষ। এই জেড অক্ষ বরাবর সে এভাবে কম্পিত হচ্ছে। তো 3 ডাইমেনশনালি এটা বোঝানোর জন্য একটু বাঁকা করে বলা হয়েছে যে এটা এভাবে আর এটা জাস্ট এরকম, মনে করো সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে। কারণ আমি তো জানি ওয়াই অক্ষের উপর জেড অক্ষটা লম্ব। কারণ আমাদের এটাকে যদি তুমি বলো, তুমি ওয়াই অক্ষ, এটাকে যদি বলো এক্স অক্ষ, এইদিকে লম্ব বরাবর এই যে এই তলটা হবে আমাদের জেড অক্ষ, এবং এই তলটাই হচ্ছে আমার জেড অক্ষ, সেটা আমার এখানে বোঝানো হচ্ছে। তাহলে দেখো এট এ টাইম একই জায়গাতে, তাহলে আমরা বলতে পারি আমাদের চুম্বক ক্ষেত্র এটা বি, বি এর দিকটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি ই বরাবর হয়, চুম্বক ক্ষেত্র যদি বি বরাবর হয়, ই যদি ওয়াই অক্ষ বরাবর হয়, বি যদি জেড অক্ষ বরাবর হয়, তাহলে বলো তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক কোন দিকে? তরঙ্গের দিক কোন দিকে একটু তোমরা বলো তো, গেস করো। ই যদি তো একই জায়গায় এট এ টাইম তারা পরস্পর লম্বভাবে, কিন্তু দেখো ই এবং বি পরস্পর লম্বভাবে কম্পিত হচ্ছে, একটা ওয়াই অক্ষ বরাবর একটা জেড অক্ষ বরাবর, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কোন দিকে গমন করবে? আমাকে বলো তো কমেন্টে, কোন দিকে গমন করবে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোন দিকে গমন করতেছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কোন দিকে গমন করতেছে বলো? এক্স্যাক্টলি এক্স অক্ষ বরাবর। যেহেতু আমাদের এটা ওয়াই এবং জেড অক্ষ বরাবর, তাহলে আমার তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে দিকটা, তড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এর মানে বুঝতেই পারতেছো, যখন আমার তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পর ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, তারা পরস্পর লম্বভাবে কম্পিত হচ্ছে, তখন তারা যে বরাবর কম্পিত হচ্ছে তাদের দিকের ঠিক লম্বভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা মূল তরঙ্গ গমন করে। এই তরঙ্গের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এবং বুঝতেই পারতেছো এটা হচ্ছে আলোর বেগে চলে, আলোর বেগ হচ্ছে এটা সমান, এবং আলোই হচ্ছে এক ধরনের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। বলো কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? এবং এই যে তড়িৎ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এই দুজনের যে সমবায়, এই সমবায়ের ফলেই কিন্তু তাড়িৎচুম্বক তরঙ্গ উৎপন্ন হয়, তাড়িৎচুম্বক তরঙ্গ উৎপন্ন হয়। এই যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুজন এট এ টাইম এক জায়গায় কাজ করতেছে, এই দুজনের সম্মিলনের ফলে তড়িৎটা আলাদা, চুম্বকটা আলাদা, দুইজন মিলে একসাথে কাজ করার কারণে, দুইজনের সম্মিলনের কারণে নতুন কিছু একটা উৎপন্ন হলো। এই দুইজনের সম্মিলনে নতুন কিছু একটা যেটা উৎপন্ন হলো, সেটাই হচ্ছে আমার তাড়িৎচুম্বক তরঙ্গ। এবং আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে সবসময় আমাদের এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সে তরঙ্গ সঞ্চালনের গতিপথের সাথে লম্ব বরাবর চলে, মানে লম্ব বরাবর কম্পিত হয়। এর মানে এটা হচ্ছে একটি আর বা অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা আমার কি হয়, যে সকল তরঙ্গ তার তরঙ্গ সঞ্চালনের সাথে দিকের সাথে লম্ব বরাবর কম্পিত হয়। তো আমাদের যেহেতু আমাদের এখানে দেখো, তুমি যে ইটা নিলে সেটা এমন, বিটা নিলে এটা এমন, তাদের কম্বিনেশনটাও তেমনই হবে। তো আমাদের এই ক্ষেত্রে কি হয়, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে একটি আর বা অনুবস্থ তরঙ্গ। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? এটা হচ্ছে এক ধরনের আর বা অনুপ্রস্থ তরঙ্গ, কোনো অনুদৈর্ঘ্য তরঙ্গ না, এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা বলো? এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর এই দিকটা হচ্ছে এটা তরঙ্গ সঞ্চালনের অভিমুখ, তরঙ্গ সঞ্চালনের অভিমুখ হচ্ছে এটা, এই বরাবর তরঙ্গটা সঞ্চালিত হয়, এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ সঞ্চালনের অভিমুখ। বলো কথা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? এবার আসো তাহলে, পরীক্ষায় তোমাদেরকে অনেক সময় অনুধাবনমূলকে বা
আমাদের ক নম্বর জ্ঞানমূলকে তাড়িৎ চুম্বক তরঙ্গের ডেফিনেশন দিতে বলে। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন। তো এই ডেফিনেশনটা তুমি কীভাবে দিবা, অনেকে সাজায় ডেফিনেশনটা লিখতে পারে না, তো আমি একটু তোমার বইয়ের মতো করে হুবহু সেমভাবে ডেফিনেশনটা লিখতেছি, লিখে আমি তোমাকে হুঁশিয়ার করে দেব কোন কোন পয়েন্টগুলো মিস করা যাবে না। তাহলে আমি হুবহু তোমার বইয়ের যে ডেফিনেশন সেটাই আমি দেখে দেখে লিখতেছি, সেই ডেফিনেশনটাকেই আমরা বলে দিব যে আমরা এতক্ষণ যা বলছি তার সাথে মিলছে কিনা। তাহলে আসো, তাড়িৎ চুম্বক তরঙ্গ কাকে বলে। তাহলে আমরা আসি তাড়িৎ চুম্বক তরঙ্গ, তাড়িৎ চুম্বক তরঙ্গ। তাহলে আসো আমরা এই তাড়িৎ চুম্বক তরঙ্গ যেটা, তার ডেফিনেশনটা শিখি। ডেফিনেশনটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা হচ্ছে শূন্যস্থান দিয়ে আলোর দ্রুতিতে, শূন্যস্থান দিয়ে আলোর দ্রুতিতে, শূন্যস্থান দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল, শূন্যস্থান দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল তড়িৎ ও চুম্বক আলোড়ন, তড়িৎ ও চুম্বক আলোড়ন, তড়িৎ ও চুম্বক আলোড়ন, যাতে তড়িৎ ও চুম্বক ক্ষেত্র আলোড়ন, যাতে তড়িৎ ও চুম্বক ক্ষেত্র, তড়িৎ ও চুম্বক ক্ষেত্র, তড়িৎ ও চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, তড়িৎ ও চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব এবং এরা উভয়ে তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব থাকে, তাকে তাড়িৎ চুম্বক তরঙ্গ বলে। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, আমরা লাস্ট এতদিন পর্যন্ত গত ক্লাস থেকে আমরা যে জিনিসটা বারবার বলে আসতেছিলাম তাড়িৎ চুম্বক তরঙ্গ, এবং আজকে আমরা যেগুলো ব্যাখ্যা করলাম তাড়িৎ চুম্বক তরঙ্গের, সেখান থেকে আমরা এই কথাটাই বলতে পারি। সেটা হচ্ছে কি, দেখো, শূন্যস্থানের মধ্য দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল। এর মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, তাড়িৎ চুম্বক তরঙ্গ হচ্ছে আলোর গতিতে গমন করে, আলোর দ্রুতিতে সেই গতিশীল শূন্যস্থানে। বলা হলো তড়িৎ ও চুম্বক আলোড়ন। তাহলে আমাদের তড়িৎ এবং চুম্বক আলোড়ন মানে হচ্ছে আমাদের কম্পন আর কি, যে তড়িৎ এবং চুম্বকের যে কম্পনটা বা তরঙ্গটা, যাতে এটা হচ্ছে কি, জাস্ট আলোর দ্রুতিতে গমনকারী তড়িৎ এবং চুম্বকের আলোড়ন মানে হচ্ছে তারা দুজনে মিলে যে আলোড়ন সৃষ্টি করছে, তারা দুইটা তরঙ্গ একসাথে উপরিপাতিত হয়ে যে আমাদের মিশ্রিত যেটা পাইছে সেটাকে আমরা বলতেছি তাড়িৎ চুম্বক তরঙ্গ। তবে শর্ত আছে, যাতে তড়িৎ ও চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, বারবার বলছিলাম পরস্পর কি থাকে, লম্ব থাকে, এবং এরা উভয়ে তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব। আমাদের এখানে খেয়াল করছিলাম তরঙ্গটা এই বরাবর গেছিল, এই বরাবর, একটা কম্পিত হয়েছে এই বরাবর, আর একটা কম্পিত হয়েছে এই বরাবর। তাহলে তারা উভয়ে তরঙ্গ সঞ্চালনের অভিমুখ ছিল, এটা তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব। তাহলে এটাও তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব, এটাও তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব, তাকে তাড়িৎ চুম্বক তরঙ্গ বলে। বলো ডেফিনেশনটা বুঝছি কিনা, তাড়িৎ চুম্বক তরঙ্গের ডেফিনেশনটা আমরা বুঝছি কিনা। যদি বুঝে থাকি, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পয়েন্টিং ভেক্টর নামে একটা কনসেপ্ট। পয়েন্টিং ভেক্টর পড়বো আমরা। বলা এতটুকু বুঝছি কিনা? ওকে, এবার আসে আমরা পড়বো হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তো একটু খেয়াল করে দেখি যে পয়েন্টিং ভেক্টরটা কি। তো পয়েন্টিং ভেক্টরটা আমরা
একটু ডেফিনেশনটা তোমার বইয়ের মতো করে লিখে দিই, কারণ ডেফিনেশনগুলো বইয়ের মতো লিখলে কোনো পয়েন্ট মিস যায় না, সেখান থেকে আমরা জিনিসটা তোমাকে বুঝাই দিব। আর এখানে ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি সেটা বলি, আগে তোমার বইয়ের মতো ডেফিনেশনটা লেখা হোক। কোনো তাড়িৎচুম্বক তরঙ্গ, তাহলে পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশন হচ্ছে কোনো তাড়িৎচুম্বক তরঙ্গ, কোনো তাড়িৎচুম্বক তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে, এর গতিপথের সাথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের, স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে শক্তি সঞ্চালন করে, যে শক্তি সঞ্চালন করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে, তাকে পয়েন্টিং ভেক্টর বলে। তাহলে একটু খেয়াল করে দেখি ভাইয়া আমাদের পয়েন্টিং ভেক্টরটা কি। তাহলে তোমাকে বলা হলো কোনো তাড়িৎচুম্বক তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার একটা তরঙ্গ এদিকে যাচ্ছে, এদিকে গমন করতেছে। এই যে আমার এদিকে যে গমন করতেছে সে হচ্ছে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, তাড়িৎচুম্বক তরঙ্গ। এই তাড়িৎচুম্বক তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে সে এইদিকে, আমার তাড়িৎচুম্বক তরঙ্গটা এই বরাবর যাচ্ছে। যাত্রাপথে সে আমাদের এরকম, আমাদের যাত্রাপথে সে আমাদের একটা তল পাইল, তার গতিপথের সাথে লম্ব বরাবর, তার গতিপথের সাথে লম্ব বরাবর একটা তল পাইল। এটা হচ্ছে তার গতিপথের সাথে লম্ব। তাহলে বুঝতে পারতেছো, মনে করে এরকম একটা তল পাইলো গতিপথের সাথে লম্ব। তাহলে আমার এই যে তাড়িৎচুম্বক তরঙ্গটা, তাড়িৎচুম্বক তরঙ্গটা সে আমাদের এই যে কোন একটা তল। তাহলে খেয়াল করো, এই যে আমার তলটা, এই টোটাল তলের যে এরিয়াটা, এই তলের মধ্য দিয়ে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ যাচ্ছে। এই তলের এরিয়াটা মনে করো এ। ওকে, এই তলের এরিয়া যদি এ হয়, কোন একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সে কিন্তু একটা শক্তি সরবরাহ করে। কারণ দেখো, আমরা আগেই বলছিলাম আলো হচ্ছে এক ধরনের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর আমরা এমনিতেই জানি আলো হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে আমরা বলতে পারি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে এক ধরনের শক্তি বহন করে। এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সে কি বহন করে? শক্তি বহন করে। এখন কথা হচ্ছে, এই ক্ষেত্রফলে একটা নির্দিষ্ট টাইম থাকবে না, এতক্ষণ সময়ে। তাহলে আমাদের ধরে নিলাম এই ক্ষেত্রফলে আমাদের যে তলের মধ্য দিয়ে যাচ্ছে তলের ঠিক লম্বভাবে, তলের ঠিক লম্ব, এই ক্ষেত্রফলে তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর বরাবর টি সময়ে সঞ্চালিত শক্তি, সঞ্চালিত যে শক্তি সেটাকে নাম দিলাম হচ্ছে ই। তাহলে আমাদের এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে টি সময়ে সে ই পরিমাণ শক্তি সঞ্চালন করলো। তাহলে আমার কোয়েশ্চেন হলো, এক একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এক একক সময়ে সে যে পরিমাণ শক্তি সঞ্চালন করে তাকে আমরা বলতে পারি ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। তাহলে কোনো একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, ভালো করে খেয়াল করে ডেফিনেশনটা, কোনো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে শক্তি সঞ্চালন করতেছে
তাকে আমরা বলতেছি হচ্ছে থিওরিটিক্যালি তাকে আমরা বলি হচ্ছে পয়েন্টিং ভেক্টর, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো কোনো ভেক্টর নাই, হ্যাঁ আমরা একটু পরে ভেক্টর আকারে দেখাবো, বাট আপাতত হচ্ছে এটা ডেফিনিশন যে আমরা এটাকেই বলতেছি হচ্ছে পয়েন্টিং ভেক্টর, এটাকে বলতেছি হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তাহলে আমি আবারও বলতেছি, কোন একটা তরঙ্গ, কোন একটা তাড়িৎচুম্বক তরঙ্গ, আমরা জানি প্রত্যেকটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ শক্তি বহন করে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি বহন করে তাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের এটার পয়েন্টিং ভেক্টর বলতেছি। এখন আমরা আসি এর একক। তো একক যদি বের করতে যাই, আমার এখানে ই আছে, আমার এখানে এ আছে, আমার এখানে টি আছে। তুমি যদি ই এর একক দেখো, ই হচ্ছে এক প্রকার শক্তি, শক্তির তা আমরা এখানে সিম্পলি এভাবে বলতে পারি, দেখো আমরা এভাবে বলতে পারি, এই যে আমার শক্তি, এই শক্তিকে যদি তুমি সময় দ্বারা ভাগ করতেছ, একক সময়ে যে পরিমাণ শক্তি বহন করে তাকে আমরা বলি ক্ষমতা, এটাকে আমরা ক্ষমতা ফি ডিভাইডেড বাই এও বলতে পারি। এর মানে আমাদের ফি ডিভাইড বাই এ। এখন তো আমার ক্ষমতা, তো আমার একক সময়ে শক্তিটাকে আমরা ক্ষমতা বলতেছি, তো আমাদের লিটারালি আমার তাড়িৎচুম্বক তরঙ্গ কিন্তু শক্তি বহন করতেছে, ওই একক সময়ে কি পরিমাণ শক্তি বহন করে সেটা হচ্ছে তার ক্ষমতা। তো আমরা এখান থেকে বলতে পারি এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে তরঙ্গে পড়ছিলাম। তাহলে আমার এটার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ওয়াট, আর আমাদের ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি পয়েন্টিং ভেক্টরের যে এককটা, সেই এককটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। এক্সামে অনেক সময় আসে পয়েন্টিং ভেক্টরের একক কি, একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। বলা এতটুকু আমরা বুঝছি কিনা। এবার আসবো আমরা ভেক্টর আকারে দেখব, ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গটি কিভাবে ভেক্টরের সাহায্যে উপস্থাপন করি সেটা আমরা এখন দেখব। তবে তার আগে বলো বেসিক ডিসকাশনটা তুমি বুঝছো কিনা, বেসিক ডিসকাশন বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা। এতটুকু আমরা বুঝছি কিনা কমেন্টে কনফার্ম করি, এতটুকু বুঝছি কিনা কমেন্টে কনফার্ম করি। এটা হচ্ছে এই ধরনের বেসিক আমরা কোথায় পড়ছিলাম মনে আছে তো, তরঙ্গের তীব্রতা নামে একটা জিনিস ছিল, তরঙ্গের তীব্রতা পড়ছিলাম, হ্যাঁ আমাদের ওইখানেই আমরা ওই কনসেপ্টের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়ছিলাম ফার্স্ট ইয়ারে। ওকে, যেহেতু আমরা এতটুকু বুঝছি, এবার আসো এই পয়েন্টিং ভেক্টরটাকে আমরা ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করি। এবার একটু খেয়াল করে দেখি ভাইয়া, পয়েন্টিং ভেক্টরকে সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করি। পয়েন্টিং ভেক্টর যেটা, এই পয়েন্টিং ভেক্টরকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করি, যে আমাদের এস ভেক্টর, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তো পয়েন্টিং ভেক্টর বলতে আমরা এস ভেক্টরটা বুঝি। তো এস ভেক্টরটা যদি বুঝি, আবার আগের মতো তুমি চিন্তা করে দেখো, এরকম একটা আমার মনে করো তল আছে, এরকম একটা তল আমার আছে, তো এই তলের মধ্যে আমাদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদের কে যাচ্ছে, আমাদের এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ গমন করতেছে। আর আমরা জানি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে কি, তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের ক্রস গুণনটা, মানে হচ্ছে এটা এই দিকটা হচ্ছে অ্যাকচুয়ালি ই ক্রস বি, যেহেতু ভেক্টর আকারে লিখতেছি ই ভেক্টর ক্রস ভি ভেক্টর। এই যে ই ভেক্টর ক্রস ভি ভেক্টর, এটা আমার এই দিক দিয়ে যাচ্ছে, এটা দিক নির্দেশ করতেছে। তাহলে ই ভেক্টর ক্রস বি ভেক্টরের যে দিক, যেদিকে এস এর দিকটাও সেম দিকে, কারণ এই দিকে, এই দিক বরাবর একক ক্ষেত্রফলে একক সময়ে কি পরিমাণ শক্তি বহন করতেছে তাকে বলতেছে পয়েন্টিং ভেক্টর। তাহলে পয়েন্টিং ভেক্টর দিকটাও কিন্তু এই দিকে। প্রথম কোশ্চেন আসতে পারে পয়েন্টিং ভেক্টর কোন বরাবর, ভাইয়া ই ক্রস বি যেদিকে পয়েন্টিং ভেক্টরটাও সেম দিকে, ই ক্রস বি যেদিকে পয়েন্টিং ভেক্টরটাও সেম দিকে, ই ক্রস বি যেদিকে আমাদের পয়েন্টিং ভেক্টরটাও সেম দিকে। এবার আসি ভাইয়া, তাহলে বুঝতেই পারতেছি যেহেতু আমাদের এই পয়েন্টিং ভেক্টরটা কোত্থেকে পাচ্ছি ভাইয়া, পয়েন্টিং ভেক্টরটা ই ক্রস বি থেকে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই ই ক্রস বি এর সাথে পয়েন্টিং ভেক্টরের একটা রিলেশন আছে। জি ভাইয়া আছে, কিন্তু এমন না যে এই দুটো সেম, না এই দুটো সেম না, এই দুটো সেম জিনিস না, তাদের ডিরেকশন সেম, কিন্তু কথা হচ্ছে এই দুইটার মধ্যে একটা সিমিলারিটিস আছে, এদের মধ্যে একটা রিলেশন আছে। আসি এদের মধ্যে সম্পর্কটা কি, এই যে এই দুজনের মধ্যে সম্পর্ক, গাণিতিক সম্পর্ক,
এই দুজনের মধ্যে যে গাণিতিক সম্পর্ক, সেই গাণিতিক সম্পর্কটাই আমরা এখন তোমাদেরকে দেখাবো। তাহলে আসো, গাণিতিক সম্পর্কটা যদি আমরা ভেক্টর আকারে দেখাই, আমরা দুইভাবেই এখানে দেখাবো। একবার দেখাবো আমরা ভেক্টর আকারে, এরপরে স্কেলার আকারেও দেখাবো। ভেক্টর আকারে যদি আমরা দেখাই তাহলে সিম্পলি আমরা বলতে পারি কি, এই যে দেখো এস ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 1/μ0 ইন্টু ই ক্রস বি। এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টরের সাথে ই ক্রস বি এর রিলেশন। আর আমরা জানি হচ্ছে, আমরা গত ক্লাসে অলরেডি পড়ছিলাম ভাইয়া মিউটা আমাদের কি নির্দেশ করে, আমরা গত ক্লাসে পড়ছিলাম। তারপর হচ্ছে এখানে ইটা আমাদের তড়িৎ ক্ষেত্র, বিটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। তো আমরা এখানে একটু জিনিস বলে রাখি ভাইয়া, ই মানে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, বি মানে হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র, আর আরেকটা জিনিস পাবো এইচ, সেটা হচ্ছে চুম্বক প্রাবল্য বা তীব্রতা। চুম্বক প্রাবল্য বা তীব্রতা এটা আমরা গত ক্লাসে দেখে আসতে বলছিলাম। চুম্বক প্রাবল্য বা তীব্রতা এটা আমরা দেখে আসতে বলছিলাম। এই চুম্বক প্রাবল্য বা তীব্রতা এইচ ইকুয়ালস টু হচ্ছে বি ডিভাইডেড বাই মিউ, বা আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু বি ডিভাইড বাই মিউ নট বলতে পারি। তো আমাদের ভেক্টর আকারে লিখলে ভেক্টর আকারেও লেখা যায়, এইচ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বি ভেক্টর ডিভাইড বাই মিউ নট ভেক্টর। এটা আমরা চুম্বকে পড়ছিলাম 4 নম্বর অধ্যায়ে। তো আমাদের এখানে যে মিউটা, তো মিউটাকে আমরা গত ক্লাসে পড়ছিলাম, সেটা হচ্ছে আমাদের কি চুম্বক প্রবেশ্যতা মিন করে, সেটা হচ্ছে আমাদের চুম্বক ভেদ্যতা মিন করে বা চুম্বক প্রবেশ্যতা মিন করে। এবং আমরা মিউ নটের মান পাইছিলাম 4 ইন্টু 10⁻7 টেসলা মিটার পার এম্পিয়ার। তাহলে আমরা দেখলাম যে ভাইয়া এই যে আমাদের এখান থেকে ই ক্রস বি এর সাথে এস এর একটা রিলেশন, এটা বিজ্ঞানীরা দিয়ে দিছে যে উনাদের মতে আমাদের ভেক্টর আকারে লিখতে গেলে পয়েন্টিং ভেক্টর হচ্ছে আমাদের ই ক্রস বি এর সাথে এভাবে রিলেটেড। যদি আমাদের পয়েন্টিং ভেক্টর আমাদের ই ক্রস বি এর সাথে এভাবে রিলেটেড হয়, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এস ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ভাই মিউ নটটা কার সাথে রিলেটেড, মিউ নটটা অবশ্যই আমার বি এর সাথে রিলেটেড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইড বাই মিউ নট। তো কোনো একটা ভেক্টরকে আমি মান দ্বারা, এই যে এটা মান দ্বারা ভাগ করলাম, যেমন মনে করো এ ভেক্টর ডিভাইড বাই 2, এটাও তো আরেকটা ভেক্টর বি ভেক্টর, সিম্পল। যে বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের অর্ধেক, মানের দিক দিয়ে অর্ধেক, বাকি সব সেম। এই বি ডিভাইড বাই মিউ নট, এখান থেকে আমরা অলরেডি বলতে পারতেছি বি ডিভাইড বাই মিউ নট মান হচ্ছে এইচ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এস ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ই ক্রস এইচ। তাহলে আমরা দুইটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ই এবং বি এর যে ক্রস গুণন, ওই ক্রস গুণনেরকে মিউ নট দ্বারা ভাগ করলে আমরা আমাদের পয়েন্টিং ভেক্টর এসটা পেয়ে যাব। আবার আমি যদি ই এবং এইচকে গুণ করি, এইচ মানে হচ্ছে চুম্বক প্রাবল্য বা তীব্রতা, তাহলে কিন্তু আমরা এসটা পেয়ে যাব। তাহলে আমরা এসটা পেয়ে যাব, এটা হচ্ছে আমার ভেক্টর আকারে লিখলে। আর যদি তুমি স্কেলার আকারে লিখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এস ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে, সরি এস মান, শুধু মান, তাহলে ইভি ডিভাইডেড বাই মিউ নট মান, ওকে। অথবা আমরা এখান থেকে লিখতে পারি এস ইকুয়ালস টু হচ্ছে ইএইচ, তাহলে শুধু মান আমরা মান আকারে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে ওভারঅল পয়েন্টিং ভেক্টরটা। পয়েন্টিং ভেক্টর সম্পর্কে এর বাইরে কোনো কিছু লাগবে না, এতটুকু জানলে মোর দেন এনাফ যে আমাদের পয়েন্টিং ভেক্টরে এতটুকুই আমাদের সিলেবাসে আছে, যে আমরা এখান থেকে জাস্ট এর রিলেশনটা জেনে রাখাটাই হচ্ছে আমাদের কাজ। এবং এখান থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, আর ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা বা কোনো টার্ম আসার খুব একটা আমাদের ওইরকম আশা নাই। আমাদের এতটুকু জানলেই এটা মোর দেন এনাফ, যে আমাদের বইতে এতটুকু খুব ভালো করে ডিসকাস করা নাই, বাট আমি মোর অর লেস চেষ্টা করছি পুরো জিনিসটাকে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার। বলো আমরা পয়েন্টিং ভেক্টরটা বুঝছি কিনা। আগেরটা ছিল পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশন, আসলে এটা বলতে কি মিন করে, আর এটা ছিল আমরা ম্যাথমেটিক্যালি তাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, সেই ম্যাথমেটিক্যালি তাকে রিপ্রেজেন্ট করলাম আমরা এখান থেকে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা। এতটুকু ক্লিয়ার কিনা বলো। এতটুকু ক্লিয়ার কিনা বলি। এই এতটুকু ক্লিয়ার কিনা, কুইকলি বলো, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে আমাদের এতটুকু ক্লিয়ার কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি ক্লিয়ার হয়, এখানে আমি আবারও বলতেছি, দেখো
আমাদের সিলেবাস অনুযায়ী এটা এতটুকুই আছে, ওই জন্য আমরা এতটুকুই বলছি। এর বাইরে আমরা চাইলে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমরা বলবো না, যতটুকু আমাদের প্রয়োজন আর কি। এখানে ইকুয়েশনগুলো তোমার জেনে রাখতে হয়, আর এগুলোতে কোনো ম্যাথ আসবে না, কোনো কিছু আসবে না, শুধুমাত্র এমসিকিউর জন্য আমরা এগুলো পড়াইছি। আর সিকিউতে ক খতে অনেক সময় আসতে পারে, পয়েন্টিং ভেক্টর ব্যাখ্যা করো, তখন তোমাকে এভাবে ব্যাখ্যা করে দিতে হবে, ডেফিনেশনটা দিয়ে এই ইকুয়েশনগুলো লিখে দিতে হবে। চিত্র আঁকা লাগবে না, কোনো চিত্র তুমি বইতেও পাবা না, বাট চিত্রটা হচ্ছে আমি বোঝানোর সুবিধাতে তোমাকে ভিজুয়ালি আমাদের এটা ফিল করানোর জন্য আমি এই কাজটা করছি। ওকে, এতটুকুই এনাফ। তুমি অনেক জায়গায় অনেকে দেখা যায় এটা পড়ায়ও না, বাট আমি চাচ্ছি না পড়াইতে, যেহেতু বইতে আসে আমরা ইনশাল্লাহ সব পড়বো, কোনোটা বাদ দিব না। বাদ দিব কেন? দেখবা যে হয়তো পরীক্ষা দিতে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেখবা যে এই কোয়েশনটা পাইয়া গেছে এমসিকিউতে, হ্যাঁ হইতেও পারে। এবার আসি আমরা একটা টার্ম পড়বো যার নাম হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ, তো এই আলোকবর্ষ জিনিসটা কি তোমরা খুব ভালো করেই জানো, বা ইংলিশে আমরা বলি হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ার। তাহলে আমাদের আলোকবর্ষ বলতে আমরা কি বুঝি? আলোকবর্ষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আলো আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, আলোকবর্ষ। হ্যাঁ, আমাদের আলোক মানে বুঝতেছো আলোর সাথে রিলেটেড, বর্ষ মানে হচ্ছে একটা বছর। তো আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলতেছি হচ্ছে আলোক বর্ষ। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তাকে আমরা বলি আলোকবর্ষ। যেমন ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটা লাইট মারলাম, তাহলে আমি প্রথমে ডেফিনিশনটা লিখি তোমাদের সুবিধার্থে, যে আলোকবর্ষ বলতে কি বুঝি। তাহলে আলোকবর্ষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বা 1 LY বলে। LY মানে হচ্ছে লাইট ইয়ার, L মানে হচ্ছে লাইট, Y মানে হচ্ছে ইয়ার, লাইট ইয়ারের সংক্ষিপ্ত রূপ। তাহলে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 লাইট ইয়ার বলি। 2 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কত লাইট ইয়ার বলবো? 2 লাইট ইয়ার বলবো। 3 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো 3 লাইট ইয়ার। সো তুমি বুঝতেই পারতেছ। এখন আসি কথাটার মিনিং কি। কথাটার মিনিং হলো, এখান থেকে মনে করো আমি একটা লাইট মারলাম, তাহলে আমাদের এই লাইটটা আমাদের যাইতে আসে মাসের পর মাস, এবার চলতে এখানে যাইয়া আসলো t=1 ইয়ার হলো। তাহলে আলোটা আমি এখান থেকে মারলাম, এখানে t=0, এভাবে চলতে কতদিন চলছে? 1 বছর। এই 1 বছর সময়কালে এই আলো কতটুকু দূরত্ব অতিক্রম করলো? বা এখান থেকে শুরু করে এতটুকু দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে 1 লাইট ইয়ার। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করতেছে তাকে আমরা বলতেছি হচ্ছে 1 লাইট ইয়ার। এবার আসলে তাহলে আমরা 1 ইয়ার বলতে কি বুঝি? 1 ইয়ার যদি বলি, ভাইয়া 1 ইয়ার মানে কি? 1 ইয়ার মানে আমরা জানি 365 ডে। এবার আসি ভাইয়া, 365 ডে যদি হয় একদিনে কয় ঘন্টা? ভাই একদিনে 24 ঘন্টা। তাহলে 365 দিনে কয় ঘন্টা? 365 দিনে হচ্ছে 365 ইন্টু 24 দ্বারা গুণ দিলে ডেটা কিসে চলে গেল? ঘন্টাতে চলে গেল, এত আওয়ার। তাহলে আমাদের 365 দিন ইন্টু 24 মানে হচ্ছে আমরা বলতে পারতেছি আমাদের 1 বছরে হচ্ছে 365 ইন্টু 24 আওয়ার। তাহলে 1 বছরে যদি এত ঘন্টা হয়, ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করতে হলে কী করি? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা যদি এটাকে 365 ইন্টু 24 এটাকে 60 দ্বারা গুণ করি, এটা হচ্ছে এত মিনিট। এবার এত মিনিট এটাকে যদি আমরা আবার 60 দ্বারা গুণ করি, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে আমরা পাবো 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 এত সেকেন্ড। তো আপনার ক্যালকুলেশন আমরা কত পাবো সেটা আমি একটু দেখি, আমি নিজেও জানি না কত পাবো। একটু আমি লিখি 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60।
আমার যদি ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে বা ক্যালকুলেটার আমাকে যদি ভুল মান না দেয়, তাহলে আমার আনসারটা হবে 3153600 এত সেকেন্ড। এটা হচ্ছে 1 ইয়ার, 1 বছরে এত সেকেন্ড। তো আলো কি আমাদের কোন বেগে চলে ভাইয়া? আলো অলওয়েজ, এটা হচ্ছে আমার একটা লাইট বা আলো। আলো সবসময় কোন বেগে চলে ভাই? আলো সবসময় সমবেগে চলে। তো সমবেগের ফর্মুলা কি জানি আমরা ভাইয়া? S=VT। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1 লাইট ইয়ার মানে হচ্ছে 1 আলোকবর্ষ সমান 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। তো প্রথম হচ্ছে বেগ, আলোর বেগ কত ভাই? আলোর ক্ষেত্রে তো এটা সিটি হবে, আলোর বেগ সি। সি এর মান কত? 3 × 10⁸। এটা হচ্ছে শূন্য স্থানের জন্য এত মিটার পার সেকেন্ড, ইন্টু টি। টি এর মান কত? 1 বছরে কত সেকেন্ড? তাহলে 365, বা আমি এভাবে না লিখে ডাইরেক্ট এটা লিখে দিই, 3153600 সেকেন্ড। ক্যালকুলেশন করলে তুমি পাবা এত ইন্টু 3 × 10⁸, 9.46 ইন্টু 10⁻15, সরি আমাদের 9.4608, 9.4608 ইন্টু 10⁻15 এত মিটার। বা আমরা এটাকে বলতে পারি, আমাদের যদি আমরা কিলোমিটারে নিই তাহলে আমরা বলতে পারি 9.4608 ইন্টু 10⁻12 কিলোমিটারও বলতে পারি। তো তোমার সবচেয়ে বেটার হয় যদি তুমি 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষের মানটা যদি মুখস্থ রাখো। মুখস্থ রাখলে সুবিধা, অনেক সময় এমসিকিউতে ডাইরেক্ট প্রশ্ন চলে আসে 1 আলোকবর্ষ সমান নিচের কোনটি, 1 আলোকবর্ষ সমান নিচের কোনটি। তাহলে এটা যদি 1 আলোকবর্ষ হয়, 2 আলোকবর্ষ হলে 2 লাইট ইয়ার হলে 2 দ্বারা গুণ হবে, সিম্পল। তাহলে আমাদের আলোকবর্ষের কনসেপ্ট আমরা বুঝছি কিনা বলি, আলোকবর্ষের কনসেপ্ট আমরা বুঝছি কিনা একটু ক্লিয়ার করি। বলো ভাইয়ারা, আমাদের আলোকবর্ষের কনসেপ্ট ক্লিয়ার কিনা? আলোকবর্ষের কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা আমরা একটু কনফার্ম করি। হ্যাঁ, আলোকবর্ষের কনসেপ্ট ক্লিয়ার কিনা আমরা একটু কনফার্ম করি। বলো আমরা একটু বুঝছি কিনা, বা আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এতটুকুর মধ্যে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমরা সব কিছু বুঝছি কিনা। ওকে, অনেকে বলতে পারো ভাইয়া কেন আলোকবর্ষটা আসতেছে, এটা কেন ব্যবহার করা? যেমন যেরকম তুমি মিটার সেন্টিমিটার ইউজ করো না? হ্যাঁ, ইউজ করো। তো যেখানে এককটা খুবই ছোট তুমি সেখানে মাইক্রোমিটারও ইউজ করো, তাই না? তো আমাদের এরকম যে আমাদের অনেক বিশাল বিশাল যখন হয়, যেমন আমি এত কিলোমিটার না বলে যদি আমি 1 আলোকবর্ষ বলি, জিনিসটা ইজি হচ্ছে না? হ্যাঁ, অর্থাৎ আমাদের আসলে নবমণ্ডলের বিভিন্ন জিনিস যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু এটা বিশাল বিশাল 10⁻300, 10⁻20, 30 হতে পারে। তো আমরা তখন এখান থেকে আমরা সিম্পলি বলতে পারবো এত ইন্টু 10⁻25 মিটার না বলে 100 লাইট ইয়ার। সুন্দর না জিনিসটা? হ্যাঁ, ওই কারণে বড় বড় এককের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। আর আমাদের এক এক রকম এককের প্রচলন এই কারণে হয় প্রয়োজনীয়তার ভিত্তিতে হয়। যেমন তুমি দেখবা আমাদের যে বিভিন্ন ধরনের সার্কিটের মধ্যে আমরা ইউজ করার সময় অ্যামিটার ইউজ করি। কোথাও দেখবা আমার এরকম ইউজ করা হয়, একটা অ্যামিটার ইউজ করা হয়। কোথাও দেখবা তোমার অ্যামিটার তো আমরা সার্কিটের শ্রেণীতে ইউজ করি, কোথাও দেখবা একটা সার্কিটের মধ্যে অ্যামিটার ইউজ করছে। আবার কোথাও দেখবা সেখানে আমার মিলি অ্যামিটার ইউজ করছে, আবার কোথাও দেখবা সেখানে মাইক্রো অ্যামিটার ইউজ করছে। মানে এক এক এমিটারের রেঞ্জ এক এক রকম। তাহলে এগুলো হচ্ছে তোমার এমিটারগুলো কেন বানাইছে, কারণ আছে। যেমন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে আমাদের মিলি এমিটার আর মাইক্রো এমিটার ব্যবহার করতা, আমাদের সম্মুখী প্রবাহের ক্ষেত্রে তুমি মিলি এমিটার ব্যবহার করতা, আর আমাদের বিপরীতে তুমি মাইক্রো এমিটার ব্যবহার করতা। আসলে জিনিসটা কেন, যেমন ফর এক্সাম্পল তোমার এখানে যদি মনে করো তোমার আনসার আসলো 2, মানে 2 মিলি অ্যাম্পিয়ার। সেই 2টা যদি এখানে দেখাইতো কেমন দেখাইতো? 0.002 মিলি অ্যাম্পিয়ার। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, সরি 2টা না 3টা, সরি এত অ্যাম্পিয়ার, 2টা না 3টা,
ওমা তোমরা ক্যালকুলেশন করিনি 2টা না 3টা, এগুলো মাথায় ধরে না, ক্যালকুলেটার ইউজ করতে হতে। তা এখন আমার কথা হচ্ছে এটাই, এটা দশমিক একটা মান আসতেছে না, যেটাতে আমার এরর বেশি থাকতে পারে। ওই কারণে মিলিমিটার মান অ্যাম্পিয়ার মান হচ্ছে তারা ওই রেঞ্জের মানগুলো খুব স্মুথলি মেজারমেন্ট করতে পারে। ওই কারণে হচ্ছে আমার যেখানে যেরকম প্রয়োজন হয় ওই ধরনের আমরা কী করি, আমরা মেজারমেন্ট ব্যবহার করি। ওরকম বড় বড় মেজারমেন্টের ক্ষেত্রে আমরা আলোকবর্ষ এককটা ব্যবহার করতে পারি। তাহলে আলোকবর্ষ কিসের একক বলো তো? আলোকবর্ষ কিসের একক বলো তো? কমেন্টে আনসার দাও, আলোকবর্ষ কিসের একক, দেখি কয়জনে পারে। আলোকবর্ষ কিসের একক, এটা এমসিকিউতে আসে, কিন্তু বইতে তো আর এভাবে লেখা থাকবে না, এমসিকিউতে আসে আলোকবর্ষ কিসের একক। আলোকবর্ষ কিসের একক, কুইকলি বলো। ওকে, এবার হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় স্পেকট্রাম বা বর্ণালী বলতে পারি। তো আমরা আসি তড়িৎচুম্বকীয় বর্ণালী পড়বো, এটা আমার আজকের জন্য লাস্ট কনসেপ্ট, যদিও এটা আমাদের এখানকার পড়া না, এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির পড়া, ফার্স্ট ইয়ারে গুণগত রসায়নে পড়ছো বর্ণালী। তো আমরা এখানে আসলে এটা নিয়ে কোনো কথা বলবো না খুব একটা, আমরা শুধুমাত্র তোমাকে বলে দিব যে কোনটার রেঞ্জ কত। আমার নিজেরা তো মুখস্থ নেই, এগুলো হচ্ছে মুখস্থ রাখা লাগে না, মানে মোটার আইডিয়া রাখা লাগে, যাতে তুমি এমসিকিউতে আসলে কম্পেয়ার করতে পারো। যে তোমার মুখস্থ রাখার কোনো এরকম জিনিস না, যেমন এরকম পরীক্ষা আসবে না কখনো আমার এটার তরঙ্গ দৈর্ঘ্য কত, এই যে এটা 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 তরঙ্গ দৈর্ঘ্য লিখো, বা আমাদের এটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করো, এরকম আসবে না। তো এগুলো এমসিকিউতে আসলে যাতে তুমি আইডিয়া করে, এমসিকিউতে অপশান আছে আইডিয়া করতে পারো। হ্যাঁ, ওই কারণে হচ্ছে তোমাকে রেঞ্জটা সম্পর্কে হালকা আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, আনসার ঠিক আছে, দূরত্বের একক এটা। কারণ আলোক বর্ষ মান হচ্ছে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, কি অতিক্রম করে, দূরত্ব, সেই দূরত্বের একক। সো আলোক বর্ষ হচ্ছে এক ধরনের দূরত্বের একক, এটা আমাদের মাথায় রাখতে হয় আর কি। এতটুকু ক্লিয়ার কিনা বলো। ওকে, এবার আসি তাহলে আমাদের তড়িৎচুম্বকীয় বর্ণালী জিনিসটা কি। তো আমরা এখানে যদি আমরা বলি ভাইয়া তরঙ্গের ক্ষেত্রে, যেহেতু আমরা আগেই বলছি ভাইয়া তড়িৎচুম্বকীয় আমাদের এই যে কি বলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা তো এক ধরনের তরঙ্গই, এবং এটা হচ্ছে এক ধরনের আর বা অনুপ্রস্থ তরঙ্গ। তো আমরা আর বা অনুপ্রস্থ তরঙ্গ যদি আমরা চিন্তা করি, তো আমাদের এই তরঙ্গের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আছে, যেমন তরঙ্গ আমাদের যে বেগে অগ্রসর হয় তাকে আমরা বলি তরঙ্গের বেগ। কোনো একটা তরঙ্গ আমাদের একটা বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দশায় আসতে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এবং আমাদের এই যে ল্যামডা একক পরিমাণ দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লাগে তাকে আমরা বলি তার পর্যায়কাল টি বলি। এবং আমাদের কোনো একটা তরঙ্গ একক সময়ে যে আমাদের যেটা বলতে পারি, আমাদের কোনো একটা তরঙ্গের ক্ষেত্রে আবার কম্পাঙ্ক নামক একটা রাশি আছে, যেটাকে আমরা বলতে পারি F=1/t। আমাদের একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে আমরা বলতে পারি হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক F=1/t। তো যার একক হচ্ছে আমাদের 1/1, টি এর একক তো সেকেন্ড, তাহলে আমাদের পার সেকেন্ড এত, এটার হচ্ছে পার সেকেন্ড, বা আমরা যাকে বলি হচ্ছে হার্টস। তো বা এটাকে আমরা সাইকেল পার সেকেন্ডও বলি, কারণ একক সময়ে যতগুলো সাইকেল দেয়।
তো এখান থেকে কম্পাঙ্ক পাইলাম, তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম, ব্যাক পাইলাম। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন জানি ভাইয়া, ভি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা, যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গের বিভিন্ন রাশির মধ্যে আমাদের একটা কি সম্পর্ক। তো এখন যখন আমি তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে চিন্তা করব, এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে এই ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, সি ইকুয়ালস টু এফ ল্যামডা। কেন এরকম হয়ে যাবে? কারণ তড়িৎচুম্বকীয় বর্ণালী মানে হচ্ছে এটা আলোর বেগে গমন করে এই ধরনের কোনো একটা তরঙ্গ। তো আমাদের এখানে যেই জিনিসটা আমাদের এখানে যেই জিনিসটা যে আমাদের এগুলোর কিছু পাল্লা থাকে, যে আমাদের দেখা গেছে আমাদের কোনো একটা তরঙ্গ, এই তরঙ্গের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া আমরা কোনো একটা তরঙ্গ, এই তরঙ্গকে ক্লাসিফাই করব কি দিয়ে? এটা তরঙ্গের যে ক্লাসিফিকেশান আমাদের যদি বলি ভাইয়া কোন একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গকে পৃথক করব কিভাবে? একই ধরনের অনেকগুলো তরঙ্গ আছে, একই ধরনের অনেকগুলো তরঙ্গের মধ্যে কম্প্যারিজনটা কোত্থেকে আসে? বা কম্প্যারিজনটা যেখান থেকে আসে, তরঙ্গের যে আমাদের কম্প্যারিজন, সে কম্প্যারিজন আসে হচ্ছে তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য থেকে। কোত্থেকে আসে? তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য থেকে আসে। তাহলে আমাদের এক্ষেত্রে খেয়াল করে দেখো, শূন্য মাধ্যমের ক্ষেত্রে সি এর মান কিন্তু ফিক্সড, সি ইকুয়ালস টু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, তুমি যদি মনে করো সি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়ালস টু তুমি এখান থেকে বলতে পারতেছো সি বাই ল্যামডা। তাহলে দেখো ল্যামডার মান জানলে তুমি এফ এর মান জানো, আবার তুমি বলতে পারতেছো ল্যামডা ইকুয়ালস টু সি বাই এফ। এর মানে এফ এর মান জানলে তুমি ল্যামডার মান জানো, যেহেতু সি এর মান তোমার মুখস্থ এই ক্ষেত্রে। তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালীগুলোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে তার কম্পাঙ্কের মান যদি আমরা জানি তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, তার তরঙ্গ দৈর্ঘ্য জানলে তার কম্পাঙ্ক বের করতে পারি। এবার এখানে তোমাকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট টাস্ক তোমার কাছে থেকে যায়, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাকে আমরা বলি হচ্ছে 1/λ দ্বারা প্রকাশ করি। সেটা হচ্ছে আমাদের প্রতি একক দৈর্ঘ্যে সে কয়টা কম্পন দেয়, প্রতি একক দৈর্ঘ্যে সে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ সংখ্যা। 1/λ দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আমাদের অন্যান্য অধ্যায়েও আমরা দেখছিলাম, যেমন বিশেষ করে তরঙ্গ সংখ্যাটা আমরা পড়াইছি না, আমাদের কোথায় ছিল? তো হ্যাঁ, আমাদের ছিল হচ্ছে পরমাণু মডেলে আমরা পড়াইছি, এই জিনিসগুলো আমরা পড়াইছি। এখন আমার কথা হচ্ছে কোন একটা তরঙ্গের কম্প্যারিজনটা কোত্থেকে আসে? কম্প্যারিজনটা হচ্ছে আমার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য থেকে আসে। এবার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যদি তুমি সম্পর্ক চিন্তা করো, এদের সম্পর্কগুলো কেমন? ব্যস্তানুপাতিক। এর মানে আমরা যে জিনিসটা বললাম, কম্পাঙ্ক বাড়া মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কমা, কম্পাঙ্ক কমা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বাড়া। তাহলে আমি যদি বলি কম্পাঙ্ক বাড়তেছে, দ্যাট মিনস তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে। তাহলে কম্পাঙ্ক বাড়ার যে প্রভাব, তরঙ্গ দৈর্ঘ্য কমারও কিন্তু সেম প্রভাব। একইভাবে কম্পাঙ্ক কমে যাওয়ার যে প্রভাব, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়ারও কিন্তু সেম প্রভাব। তাহলে আমরা বলতে পারতেছি আমাদের কম্পাঙ্ক যদি আমাদের বেড়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যায়। তাহলে কম্পাঙ্ক বাড়া তরঙ্গ দৈর্ঘ্য কমা সেম কথা। সিমিলারলি কম্পাঙ্ক যদি আমার কমে যায়, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, তাহলে কম্পাঙ্ক কমে যাওয়ার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া এটাও কিন্তু সেম কথা। তাহলে আমার সিমিলার কথা। ওই কারণে আমরা এক্ষেত্রে যে কাজটা করি ভাইয়া, যেহেতু তড়িৎচুম্বকীয় বর্ণালী, তার ক্ষেত্রে কিন্তু আমি আলোর বেগটা জানি। আলোর বেগ জানলে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য একটা জানলে আরেকটা বের করতে পারি। তো ওই কারণে আমরা যে কোনো একটা দিয়ে আমরা এদেরকে সংজ্ঞায়িত করি। মানে আমার মোটামুটি আমরা মেইনলি সবচেয়ে বেশি ডিসকাস করি হচ্ছে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন, এই তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন তার উপর ডিপেন্ড করে এটাকে আমরা কি করি? ক্লাসিফাই করি। তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা বাড়ে তাহলে কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য কমলে কি হয় সেই জিনিসটা আমরা দেখব। তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা এদেরকে ক্লাসিফিকেশন কি দিয়ে করব? তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে যা হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য কমলেও কিন্তু এক্স্যাক্টলি সেম কাহিনীটা হচ্ছে। এখন আমরা কম্পাঙ্ক কমলেও, তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমরা এখানে ক্লাসিফিকেশনটা করব তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। তুমি চাইলে কম্পাঙ্ক দিয়েও করতে পারো। এবং আমাদের এখানে মোটামুটি যদি আমরা বলতে পারি, একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সে যে পরিমাণ আমাদের এখানে, তো আমাদের বর্ণালী বলতে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, যে এতটুকু থেকে এতটুকু রেঞ্জ, বা একটা ব্যান্ড বা একটা পাল্লা, একটা স্পেকট্রাম, মানে বর্ণালী মানে কি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে, রেঞ্জের মধ্যে। এই রেঞ্জটাকে যদি আমরা ক্লাসিফাই করি, মোটামুটি দেখা যায় একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ তো বিভিন্নভাবে যাইতে পারে।
এই যে তার যাতায়াতের ক্ষেত্রে তরঙ্গটা বিভিন্ন রকম হইতে পারে। তরঙ্গটা একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই যে সে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বুঝছো তো? মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম যে কোনো কিছু হইতে পারে। এখন আমার কথা হচ্ছে এই তাড়িৎচুম্বকীয় বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এই বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। একটা আলো, এই আলোটা হচ্ছে আমার একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন ধরনের হইতে পারে, কিন্তু আমাদের যে চোখ, এই চোখ কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পায় না। তাহলে আমাদের চোখ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পায় তাদেরকে আমরা বলি দৃশ্যমান। এবং সেই দৃশ্যমানের মধ্যে যে রেঞ্জটা থাকে, সেই রেঞ্জের মধ্যে আবার 7 ধরনের ক্লাসিফিকেশনস আছে। তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের উপর ডিপেন্ড করে আমার 7 ধরনের আলো পাই, যাদেরকে আমরা বলি বেনিয়া, সহ, কলা। এই যে আমরা যে রেঞ্জের মধ্যে দেখতে পাই, এর থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলেও আমি খালি চোখে দেখবো না, কম হইলেও খালি চোখে দেখবো না। এর মানে এই নয় যে আলো নাই, আলো আছে কিন্তু আমি খালি চোখে দেখতেছি না। খালি চোখে দেখি বলেই আমি তাদেরকে বলি দৃশ্যমান। যাদেরকে খালি চোখে দেখতেছি না তাদেরকে আমরা বলি হচ্ছে অদৃশ্যমান। এদেরকে আমরা দেখি না, এর মানে এই নয় যে এরা নাই। তাহলে এই যে আমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটার যে রেঞ্জটা কতটুকু থেকে কতটুকু হইতে পারে তার মোটামুটি একটা আনুমানিক আইডিয়া করা হয়। তার যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা মোটামুটি মোর অর লেস 10⁴ আমাদের 10⁴ মিটার থেকে 10⁴ মিটার থেকে মোটামুটি 10⁻⁻16 মিটার হইতে পারে। 10⁻⁻16 এত মিটার হইতে পারে। সরি, উল্টা লিখছি। 10⁻⁻16 মিটার থেকে শুরু করে 10⁴ মিটার পর্যন্ত হইতে পারে। মোটামুটি এই রেঞ্জের ভিতর আমার তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় বর্ণালীর জন্য। তার তরঙ্গ দৈর্ঘ্য এই রেঞ্জের ভিতর যে কোনোটা হইতে পারে। এখন এই রেঞ্জের ভিতর কোথায় আছে তার উপর আর ডিপেন্ড করে আমি বলবো যে আমাদের সেটা আমি দেখবো কি দেখবো না, সেটা কোন রেঞ্জের মধ্যে পড়ে এবং তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু থেকে কতটুকু হলে তাকে আমি কি নামে ডাকবো সেটা কিন্তু বিজ্ঞানীরা অলরেডি নাম দিয়ে দিছে। তোমার আব্বাই যেরকম তোমার একটা নাম দিছে, তোমার এরকম মনে করো অনেক সময় দেখা গেছে তোমার আব্বাই তোমার যে নামটা দিয়েছে সেই নামটা দিয়ে তোমাকে সবাই চিনতেছে। তাহলে একটু খেয়াল করে দেখো, বিজ্ঞানীরাও এদেরকে নাম দিয়ে দিছে, যে নাম দিছে সেই নাম আমরা চিনতেছি। এখন আমরা সেই নামগুলো ক্লাসিফাই করব। তো আসো, কম্পাঙ্কের ক্ষেত্রে দেখা যায় মোটামুটি কম্পাঙ্কের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা আমার 10⁴ থেকে 10⁴ 10⁴ হার্টস থেকে মোর অর লেস 10⁻24 হার্টস। এগুলো সবগুলো কিন্তু গেস করা গেল, মানে মোটামুটি আইডিয়া করা হয়েছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে আমাদের কোনো একটা তড়িৎচুম্বকীয় বর্ণালী বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি 10⁻16 মিটার থেকে শুরু করে 10⁴ মিটার পর্যন্ত হতে পারে। আমরা কিন্তু একক মিটার রাখছি। আর কম্পাঙ্কটা মোটামুটি 10⁴ হার্টস থেকে 10⁻24 হার্টস পর্যন্ত হইতে পারে, এর বাইরে হইতে পারে না সাধারণত। তাহলে এই রেঞ্জের ভিতর যদি হইতে পারে, আমরা রেঞ্জ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি। তাড়িৎচুম্বক তরঙ্গ বা বর্ণালী বলছে মানে সে এই রেঞ্জের ভিতর আছে। এই রেঞ্জের ভিতর যদি থাকে, এবার এই রেঞ্জের ভিতর আবার আমরা ডিসরেঞ্জ করব, এই রেঞ্জের ভিতরে আবার কি কি পরিবর্তন হয় তো সেটা আমরা দেখবো। আসো আমরা সেটা দেখা শুরু করি। তো সেটা দেখা যদি আমরা শুরু করি তাহলে আমরা এখানে অনেকগুলো রেঞ্জ পাবো। তো প্রত্যেকটা রেঞ্জ আমি এখানে তোমাকে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। আসো আমরা প্রত্যেকটা রেঞ্জ দেখানো শুরু করি, মানে কোন রেঞ্জটাকে কি বলে আমরা সেই জিনিসটা বলবো। এই যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বর্ণালী, এই বর্ণালীর প্রত্যেকটা রেঞ্জ আমি এখন তোমাকে বলবো যে কোনটার রেঞ্জ কত, সেগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে। তাহলে একটু একটু দেখো এদিকে, আমরা এটাকে অনেকগুলো ভাগে বিভক্ত করি। ওকে, আমাদের সুবিধার জন্য আমরা এটাকে কয়েকটা ভাগে বিভক্ত করব। আসো আমরা কয়েকটা ভাগে বিভক্ত করি। এদেরকে আমরা বিভিন্ন নাম দিব। আমি এখান থেকে দেখে দেখেই লিখি, কারণ হচ্ছে আমার তো এগুলো মুখস্থ নাই, আর মানগুলো তো মুখস্থ রাখার কোনো কারণ নাই। তো আসি, তো তোমাদের এমসিকিউর জন্য কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। মানে মানগুলো মুখস্থ না রাখলেও অন্তত কোনটা আগে কোনটা পরে জাস্ট একটা আইডিয়া রাখতে হবে। আমি তোমাকে সেই আইডিয়াটা দিয়ে দিচ্ছি। তো আমি একদিক থেকেই শুরু করি। এদিকে মোটামুটি আমরা যদি উপরে আমরা রাখি কম্পাঙ্ক, উপরে রাখবো কম্পাঙ্ক, নিচে রাখবো তরঙ্গ দৈর্ঘ্য। তো মোটামুটি আমরা শুরু করব হচ্ছে, আমাদের কম্পাঙ্ক শুরু করব হচ্ছে 10⁴ হার্টস থেকে, 10⁴ হার্টস। আর তরঙ্গ দৈর্ঘ্য শুরু করব তাও হচ্ছে আমার 10⁴ মিটার থেকে।
তাহলে 10⁴ মিটার থেকে। এরপর আমাদের এখানে আমরা বিভিন্ন রেঞ্জ পাবো। আমাদের যতই ডান দিকে যাব কম্পাঙ্ক কমবে, আমাদের কম্পাঙ্ক বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে। তো তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তবে আমরা লিখি যে আমরা যতই ডান দিকে যাব তাহলে ডান দিকে যাচ্ছি মানে আমি কী বাড়াচ্ছি, কম্পাঙ্ক বাড়ে। মানে আমি এটা দ্বারা বোঝাচ্ছি যতই ডান দিকে যাচ্ছে কম্পাঙ্ক বাড়তেছে, আর যতই ডান দিকে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কমে, কারণ একটা বাড়লে আরেকটা কমে, তরঙ্গ দৈর্ঘ্য কমে। তোমাকে রেঞ্জগুলো মাথায় রাখতে হবে। এবং মোর অর লেস আমরা যাব হচ্ছে f = 10⁻24 হার্টজ পর্যন্ত। অ্যান্ড আমরা বলতে পারি আমরা মোটামুটি যাব হচ্ছে ল্যামডা = 10⁻⁻16 মিটার পর্যন্ত। এখন আসো এই যে রেঞ্জটাকে আমরা বিভিন্ন সাব রেঞ্জে বিভক্ত করি। তো আমাদের একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে মনে করো ঠিক সেন্টারে আমরা রেখে দিই হচ্ছে আমার দৃশ্যমান। ওকে, সেন্টারে আমরা রেখে দিই হচ্ছে আমাদের দৃশ্যমান। এটা হচ্ছে আমার দৃশ্যমানের আগে আবার 3টা ভাগে ভাগ করি, 1টা 2টা 3টা, এটাকে 3টা ভাগে ভাগ করি, 1টা 2টা 3টা। তাহলে আমরা নাম দিয়ে দিই। দেখো, তাহলে আমরা প্রথমে নাম দিচ্ছি হচ্ছে দৃশ্যমান আলো, দৃশ্যমান। এই যে দৃশ্যমান, এটাকে আমরা আবার ডিভাইড করব। এই দৃশ্যমানকে আমরা আবার 7টা ভাগে ভাগ করব, বেনিয়া সহ কলা, সেটা পরে। তো দৃশ্যমানের বামে যেগুলো থাকবে আমাদের সেগুলো একটা একটা করে আমরা নাম দিই। সবার শেষে থাকবে হচ্ছে আমার রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। এরপরে আমার থাকবে হচ্ছে ভাইয়া এরপরে আমাদের থাকবে হচ্ছে মাইক্রোওয়েভ। হ্যাঁ, এরপরে থাকবে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ তরঙ্গ। তাহলে রেডিও ওয়েভ, দেন হচ্ছে মাইক্রোওয়েভ, এরপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে অবলোহিত। এরপরে যে আমার দৃশ্যমান রেঞ্জটা থাকে, এগুলোর মধ্যে আবার অনেকগুলো সাব রেঞ্জ থাকে, সেগুলো আমরা মনে রাখার প্রয়োজন নেই। আমাদের এগুলো রাখলে হচ্ছে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান। এরপরে দৃশ্যমানের পরে আমাদের থাকবে হচ্ছে অতি বেগুনি। এরপর হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এক্স রে। এরপর আমাদের থাকবে হচ্ছে গামা রশ্মি বা গামা রে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা যদি তোমাকে এখন বলি ভাই দৃশ্যমানটা হচ্ছে মোটামুটি মিডল লেভেলের, তাহলে দেখো এইদিকে কম্পাঙ্ক কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এর মানে এটা হচ্ছে কম্পাঙ্কের সবচেয়ে ছোট মান, এটা হচ্ছে কম্পাঙ্কের সবচেয়ে বড় মান, কম্পাঙ্কের সবচেয়ে ছোট মান, কম্পাঙ্কের সবচেয়ে বড় মান। তাহলে আমাদের যদি সেরকম হয়, এবার তুমি এখানে দেখো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সবচেয়ে বড় মান আস্তে আস্তে কমতে এরকম গেল। এবার একটু খেয়াল করে দেখো আমরা এখানে দিব এই যে দৃশ্যমান যেটা আমরা বলতেছি, এটাকে আমরা আবার 7টা অংশে বিভক্ত করব। এই দৃশ্যমানটাকে আমরা আবার টোটাল 7টা অংশে বিভক্ত করব। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 7টা অংশে বিভক্ত করব। এবং যে বিভক্ত করব সেই বিভক্ত করার ক্ষেত্রে মাথায় রাখবো এই দিকে থাকবে বেগুনি, বে নি আ স হ ক লা। কারণ আমরা কিন্তু এদিকে আমার অ্যাপ কমতেছে, অ্যাপ কমে, আর এদিকে ল্যামডা বাড়ে। সরি, অ্যাপ কমে কেমনে, অ্যাপ বাড়ে, কম্পাঙ্ক বাড়ে, ল্যামডা কমে। তাহলে আমরা এখান থেকে দেখতেছি হচ্ছে ওভারঅল পুরো জিনিসটা। এবার আমি তোমাকে ব্যাখ্যা করি। যদি পুরো জিনিসটা আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে একটু খেয়াল করে দেখো যে আমার কম্পাঙ্ক 10⁴ হার্টজ থেকে শুরু করে 10⁻24 হার্টজ পর্যন্ত হলো। এবার তুমি এখান থেকে তোমাকে কী ধরনের কোয়েশ্চেন করতে পারে দেখো। তুমি এবার এখান থেকে দেখে তুমি বলে দিবা, দেখে কীভাবে বলবা, তার জন্য আমি তোমাকে আরও একটু ভিজুয়ালাইজ করে দিই, আর একটু তোমাকে
এটা আরও একটু তোমার ভিজুয়ালাইজ করে দিই, দেখো ভিজুয়ালাইজ করে দিলে এখানে মনে করো তরঙ্গটা হচ্ছে দেখতে এরকম, এখানে তরঙ্গটা হচ্ছে দেখতে এরকম, এখানে তরঙ্গটা হচ্ছে মনে করো দেখতে এরকম, এখানে তরঙ্গটা হচ্ছে মনে করো দেখতে এরকম, এখানে তরঙ্গটা হচ্ছে দেখতে মনে করো এরকম, এখানে তরঙ্গটা হচ্ছে মনে করো দেখতে এরকম, আর এখানে তরঙ্গটা হচ্ছে একেবারে সরু। এবার দেখো আসল কাহিনী এখানে, ভাই দেখে বোঝা যাচ্ছে না? যতই ডান দিকে যাচ্ছি আমার তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে, যতই ডান দিকে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে, কম্পাঙ্ক বাড়তেছে। আমাদের এখান থেকে বলতে পারবো গামারশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার থেকে একটু কম হচ্ছে গামারশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, মানে কম্পাঙ্ক বেশি। তাহলে আমাদের সবচেয়ে বেশি কম্পাঙ্ক কার? সবচেয়ে বেশি কম্পাঙ্ক গামা। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? গামা। সবচেয়ে বেশি বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? বেতার। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? কম্পাঙ্ক কত কার? বেতার। তাহলে আমরা এখান থেকে দেখতেছি, আমরা এবার সিরিয়ালি তুমি যাও না, বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা। বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা। একইভাবে এখান থেকে বেনি, আসহ, কলা। আমাদের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি আর বেগুনি আলোটা সবচেয়ে কম। যত এদিকে যাবে তরঙ্গ দৈর্ঘ্য কমবে আর আমাদের কম্পাঙ্ক বাড়বে। এটা হচ্ছে আমার ওভারঅল আইডিয়াটা। এবার তোমাকে প্রত্যেকটা রেঞ্জ মাথায় রাখতে হবে, বই থেকে একটু দেখে নিবা, আমি আর এটা বলতেছি তুমি নোট ডাউন করে নিবা। এই চিত্রটা এঁকে বেতারের তরঙ্গ দৈর্ঘ্য কত, কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কত, মাইক্রোওয়েভের কত, অবলোহিত কত, দৃশ্যমান কত, অতিবেগুনি কত, এক্স রে কত, গামা কত। এবার আমাদের এটার মধ্যে লালের কত, কমলা কত, হলুদ কত, সবুজ কত, আসমানি কত, নীল কত, বেগুনি কত, দেখলে জাস্ট আমাদের তড়িৎচুম্বকীয় বর্ণালী শেষ। এইখানের মধ্যে সব শেষ। বলা একটু বুঝছি কিনা? মানে জাস্ট তোমার মনে রাখার সুবিধার্থে জিনিসগুলো আমি এভাবে বলছি, যদি আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিতে পারতাম, বাট কথা হচ্ছে আমি জিনিসগুলো সাজাই দিলাম যে যাতে করে এবার তুমি এটা আঁকলে এবার তুমি যাতে সব কিছু তোমার মনে পড়ে যায়, আমাদের তখন তুমি পরীক্ষার হলে আরামসে লেগে দিতে পারবা। তখন তখন তুমি গানও গাইতে পারবা, মনে পড়ে রুবি রায় কবিতায় কবিতায়। এখানে তুমি বলবা মনে পড়ে বর্ণালী চোখেতে চোখেতে, তাকাইলে আমি তরঙ্গ দেখি যে। তাহলে তাহলে আমাদের মাইক্রোফোনের রিলেশন নাই এখানে, ওইটা অন্য মেকানিজম। আমরা জাস্ট দেখলাম হচ্ছে ওই এতটুকু বুঝছো কিনা কও? অনেক সময় তোমার এইদিকে আরেকটা জিনিস থাকতে পারে, হ্যাঁ, যেমন আমাদের এদিকে কসমিক রে থাকে, গামার থেকেও গামার পরে একটা থাকে, এটা মানে হাই লেভেলে লাগে, তাও একটু জেনে রাখা ভালো। এদিকে আমার কসমিক রে বা কসমিক রশ্মি থাকে, হ্যাঁ, এটা একটু জেনে রাখিও যে আমাদের কসমিক রে বা কসমিক রশ্মি বা আমরা মহাজাগতিক রশ্মি বলতে পারি, এটা থাকতে পারে। আবার অবলোহিতকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় নিয়ার ইনফ্রারেড মানে কাছাকাছি অবলোহিত, আরেকটা হচ্ছে আমাদের আরেকটাকে আমরা বলি হচ্ছে আমাদের এই যে ফার ইনফ্রারেড, মানে হচ্ছে যেটা একটু দূরে। অবলোহিতর মধ্যে দুইটা অঞ্চল, এগুলো আসলে খুব একটা লাগে না, যে মানে তোমাদের এগুলো হচ্ছে কেমিস্ট্রিতে একটু এভাবে বলে আর কি। নিশমা সুলতানা, এসব রেঞ্জ পড়ে লাভ কি, মনে থাকবে না?
তোমার মনে থাকবে না বলেই তো আমি এত কাহিনী করছি, যে যাতে করে জাস্ট আমি বলি তুমি কি কি মনে রাখবা। এই চিত্রটা দেখে তো এখন তুমি বুঝতে পারতেছো, যতই ডান দিকে যাচ্ছ, এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য এখানে এতটুকু, এখানে তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু, এখানে এতটুকু, মানে তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে। তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে মানে কম্পাঙ্ক বাড়তেছে, সিম্পল হিসাব। এবার আমি দেখতেছি তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে, কম্পাঙ্ক বাড়তেছে, এটার কারণে আমাদের রেঞ্জটা মনে রাখো, বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা। তা এখন তুমি যদি কোনো ছন্দ বানাও, এটা তোমার ব্যাপার, তুমি চাইলে ছন্দ বানাতে পারো, আমি তো জানি না এটা দিয়ে কোনো ছন্দ। মনে করো বে, মা, অ, দ্রি, অ, এ, গা। তুমি সুন্দর করে, যদি তোমার মনে হয় ভাই মনে রাখতে কষ্ট, তখন একটা গান বানাই ফেলো, বে মা বে মা দ্রি ও গা, শেষ। তাহলে এটা গান বানাই ফেলো সুন্দর করে, বে মা বে মা বে মা দ্রি ও এ গা। তাহলে দেখো বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা। মনে থাকবে না? তাহলে তুমি বানাই ফেলো। তাহলে তোমার যেমনি ইচ্ছে তেমনি তুমি বানাও। যে আমার কথা হচ্ছে মনে রাখতে হবে, তুমি মনে রাখবে এটা, যে তুমি জাস্ট কম্পেয়ার করো না, কম্পেয়ার করো। এবার তুমি এখানে যে কাজটা করবা, দৃশ্যমানের মধ্যে তুমি জানো বেনিয়া সহকলা বা ভিভিজিও, এটা তুমি খুব ভালো করে জানো। এরপর হচ্ছে তুমি এটা যখন করলা, এবার তুমি এখান থেকে জাস্ট মাথা রাখো কোনটা বড় কোনটা ছোট। আর রেঞ্জগুলো দিনে একবার করে বা সপ্তাহে একবার করে একবার জাস্ট চোখগুলো আঁকা, তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে না, যে মোটামুটি কোন রেঞ্জে থাকলে কোনটা, একটা আইডিয়া হয়ে যাবে। তো আর দৃশ্যমানেরটা ভালোভাবে মাথায় রাখবে, এটা তোমরা কেমিস্ট্রিতে মুখস্থ করো। তাহলে এই দৃশ্যমানের থেকে বড় হলে অ এ গা, অ এ গা, অ এ গা, অ এ গা। আর আমাদের দৃশ্যমানের থেকে ছোট হলে বেমা অ, বেমা অ, বেমা অ, শেষ, মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা এবার তোমার জ্ঞান নিচ্ছে মুখস্থ করো। হ্যাঁ, অনেকে তো এগুলো দিয়ে কী কী বানায়। হ্যাঁ, আমাদের ওই যে আমি তো বানাইতে পারিনি এরকম। তাহলে তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আর কি। হ্যাঁ, যে তোমার এখন কেমনে মুখস্থ রাখবো এটা তোমার ব্যাপার স্যাপার। তো আর রেঞ্জটা একটু মাথায় রাখবা। আর তোমাকে যদি বলতে হয়, এগুলোর ক্ষেত্রে তোমরা একটু বই থেকে দেখে নিবা। হচ্ছে যেমন এটা হচ্ছে তোমার তপন স্যারের বইতেও আছে, ইসাক স্যারের বইতেও আছে। মোটামুটি হচ্ছে আমাদের ইয়াগুলা, যে কি বলে কোন রেঞ্জের মধ্যে কোনটা থাকে আর এগুলার কি কাজ, মানে কোনটা কোন কাজে ইউজ করা হয়। আমি আবারও বলতেছি বারবার একটা কথাই, আমি আমার ক্লাসগুলো করানোর সময় কিন্তু তোমার সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশনের প্রশ্ন সব কথা মাথায় রেখে করাই, যার কারণে হচ্ছে আমাকে সব কিছুই বলতে হয় অ্যাকচুয়ালি। তো ওই কারণে এখানেও আমাকে বলতে হচ্ছে। এই কারণে আমি সব বলে দিচ্ছি, না বলতাম না যে কোনটা কী কাজে ব্যবহার করা হয়। যে মোটামুটি রিডিংটা একটু পড়ে নিবা, জাস্ট জেনে রাখবা যে আমাদের যেমন আবার তোমার ইসাক স্যারের বইতে আবার এটা সুন্দর করে একটা সার্ট করে দিছে। ওই আমার হাতের সামনে ইসাক স্যারের বই আছে, সেটা দেখলে তুমি দেখবা ইসাক স্যারের বইতে এরকম সার্ট করে দিছে যে আমাদের কোনটা কোন তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরটা, তারপর হচ্ছে আমাদের নিঃসরণকারী উৎস, তারপর হচ্ছে নিঃসরণের কারণ কেন, তারপর হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগ বা ব্যবহার। যেমন বেতার সম্পর্কে তো সবাই জানো যে বেতার তরঙ্গ ইউজ করে আমরা অনেক কিছু করি। তাহলে এখানে অ্যান্টেনার মাধ্যমে আমরা তড়িৎ আদান প্রদান করি, অনেক কিছু হয়। তো এরকম এগুলো জাস্ট রিডিং পড়ে নিবে, এখানে বোঝানোর খুব একটা কিছু নাই। এখান থেকে শুধুমাত্র আমরা পরীক্ষা এমসিকিউ পাইতে পারি, আর অনেক সময় ডেসক্রিপশন প্রশ্ন আসতে পারে অনুদানমূলক। সো এতটুকু পর্যন্ত। এই অধ্যায়ের মেইন পড়াশোনা শুরু হবে হচ্ছে আমাদের আগামী ক্লাসে। যদি আমাদের লাস্টের দিকে জিনিসগুলো একটু বোরিং ছিল, বোরিংতে কিছু করার নাই, যে আসলে আমার এগুলো সাজানোর জন্য তো একটু ওয়েট করতে হচ্ছে। তো ওই কারণে আমরা বোরিং হয়ে পরে আমরা একটা বানাই ফেললাম, শেষ। মনে থাকবে না কেন? মনে রাখবা। ওকে, আজকের ক্লাস এদের পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, জানি এতক্ষণ পর কেউ আর কোয়েশ্চেন করবে না।
কোয়েশ্চেন থাকলে কও। কোয়েশ্চেন থাকলে কও, না হয় আমি ক্লাস শেষ করে দিই। ওকে, তাহলে কোনো ক্লিয়ার, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে এতটুকু তোমরা একটু দেখে নিবা। আর পারলে স্বপ্নের মধ্যে এই গানটা গাইও, রাতে ঘুমাইতে মজা লাগবে, খুব সুন্দর না? মনে রাখতে হবে, আমার মেন কথা হচ্ছে মনে রাখতে হবে এই যে কোনটা বড় কোনটা ছোটো, তাহলে জাস্ট গেস করা যাবে, আইডিয়া করার জন্য। হ্যাঁ, আইডিয়া করার জন্য, যে তুমি আইডিয়া করতে পারলেই তো তারপর তুমি ইয়া করতে পারবা। যেমন তুমি মনে করো বিয়ে করতে গেছো, আর তুমি বিয়ে করতে গেছো, তুমি মনে করো বিয়ে করবো হচ্ছে, সাপোজ তোমার একটা ইয়া থাকবে না যে তুমি কত বছর মেয়ে বিয়ে করবা। এখন এমন তো না তুমি এই যে 14-15 বছর মেয়ে বিয়ে করে ফেলবা, আবার এমন তো না যে তুমি 30-40 বছরের মাইয়াগুলো মাইয়া বলে না, মহিলা বলে, 30-40 বছর মহিলা বিয়ে করবা না। তাহলে জিনিসটা হচ্ছে তোমার একটা রেঞ্জ থাকবে যে আমি এতটুকুর মধ্যে এতটুকু বিয়ে করব। তো এখন জিনিসটা হচ্ছে এই রেঞ্জের ভিতর মেয়েদের কী ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা সম্পর্কে তোমার যদি সেন্সটা খুব ভালো না থাকে, তাহলে দেখবে যে তুমি ওই যে বলছে তোমারে আমার মাইয়ার বয়স 20 বছর, পরে জায়গায় দেখবে যে এটা 28 বছরের মহিলা ছিল। তো জিনিসটা হচ্ছে আমাদের এখানে কাহিনী আছে, তোমাকে আইডিয়া রাখতে হয় যে কে কেমন হইতে পারে। তো আমাদের এখানেও ঠিক সেম টাইপসের আমাদের আইডিয়া, হ্যাঁ, আইডিয়াগুলো আমাকে রাখতে হবে। আইডিয়া রাখলে দেন বাকিটা তুমি ম্যানেজ করে ফেলবা। তো তোমার আইডিয়া থাকতে হবে, তো তোমার তো আইডিয়াই নেই ভাই, আইডিয়া না থাকলে হবে না। তুমি বিয়ে করতে গেছো, বললা যে আমার তো বিয়ে করার কোনো অভিজ্ঞতা নাই, এটার মধ্যে অভিজ্ঞতার দরকারও নাই, কিন্তু কথা হচ্ছে কমন সেন্সটা তো থাকা চাই, না হয় তোমার বিয়ে করার কোনো মানে ক্যাপাসিটি নাই। তো ওই কারণে হচ্ছে আমার অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।